2025 কি বিপর্যয়ের ইঙ্গিত দিয়ে যাচ্ছে ভারতকে? এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় রুবিনা খাতুন। 2025 কি বিপর্যয়ের ইঙ্গিত দিয়ে যাচ্ছে আমাদের দেশ ভারতকে? ভারত কি ঠিক পথে চলছে, নাকি আমাদের অজ্ঞাতে ক্রমেই এক সামগ্রিক আর্থ সামাজিক সংকটের অন্ধকারে প্রবেশ করতে চলেছে আমাদের দেশ? 2025 সাল শীঘ্রই অতীত হয়ে যাবে। আজ ডিসেম্বরের 12 তারিখ, শিয়রে আরও একটা নতুন বছর তার মানে। কিন্তু সেই 2026 সালকে সাদরে বরণ করে নিতে 31শে ডিসেম্বরের মধ্যরাতে প্রবল আতশবাজি, শব্দবাজি, সুরা, পিকনিক, নাইট ক্লাব, বন্ধুর বাড়িতে আড্ডা, পরদিন ভোরে দক্ষিণেশ্বর অথবা কাশীপুরে যাওয়ার প্রস্তুতির আনন্দের আড়ালে কিন্তু 2025 সাল রেখে দিয়ে যাবে এক ঝাঁক অস্বস্তিকর প্রশ্ন। প্রধান প্রশ্ন হচ্ছে প্রবল এক অনিশ্চয়তা, অস্থিরতা, প্রশাসনিক অব্যবস্থা এবং আর্থিক সংকটের ছায়া কেন প্রলম্বিত হচ্ছে ভারতকে কেন্দ্র করে? আমরা কেন সুশাসন এবং সুস্থিতির জীবন পাচ্ছি না? লক্ষ্য করা যাচ্ছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর বর্ষাকালে একটা ধ্বংসলীলায় পরিণত হচ্ছে। পাহাড়ে ধস, রাস্তা বন্ধ, নদীর জলোচ্ছ্বাস, এসব বহুকাল ধরেই পার্বত্য প্রদেশগুলোতে হয়ে চলেছে। কিন্তু 2025 সাল দেখিয়ে দিল যে বর্ষাকালীন ধ্বংসকাণ্ড মোটেই স্বাভাবিক নয়। বিভিন্ন কারণের দিকে অঙ্গুলি হেলন করা হচ্ছে। অতিরিক্ত অবৈজ্ঞানিক উন্নয়ন, পাহাড় ধ্বংস, সমতলের মতোই পাহাড়ে সড়ক নির্মাণের চেষ্টা, নদীকে বেঁধে ফেলা যেখানে সেখানে, সারা বছর ধরে পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে পাহাড়কে ধ্বংস করে ফেলা ইত্যাদি। উদ্বেগজনক হলো এর কোনোটাই কিন্তু বন্ধ হচ্ছে না। পাহাড়ি প্রদেশের ধ্বংসলীলা আরও দ্বিগুণ হচ্ছে। ভারতের 3 প্রধান পাহাড়ি রাজ্যের বহু গ্রাম শূন্য হয়ে গিয়েছে। বহু এলাকা সম্পূর্ণ জনবসতিহীন হয়ে যাচ্ছে। 2025 সালে অপারেশন সিন্দুর হওয়ার আগে পর্যন্ত ভারতবাসীর বিশ্বাস ছিল যে ভারত বোধহয় সত্যিই আন্তর্জাতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্ষমতাবান শক্তি। দেশবাসীর গৌরববোধ হচ্ছিল। কিন্তু অপারেশন সিন্দুরের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাগাতার বলে গেলেন যে তিনি ধমক দিয়ে নাকি ভারতকে যুদ্ধ বন্ধ করিয়েছেন, ভারতের উপর 50% শুল্ক চাপিয়েছেন। এত বড় সুযোগ পেয়েও কেন যুদ্ধ বন্ধ করে দেওয়া হলো? কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করা হলো না অন্তত কিছুটাও? এই প্রশ্নগুলোর জবাব কিন্তু আজও পাওয়া গেল না। বরং এক নিশ্চিদ্র নীরবতা বিরাজ করল। খোদ রাজধানীর বুকে সব থেকে সুরক্ষিত একটা স্থান লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটল। এক ভয়ঙ্কর মেডিকেল মডিউল ভারতের বিভিন্ন নগরীকে টার্গেট করেছিল। অসংখ্য বিস্ফোরণের প্ল্যান ছিল। প্রায় 3000 কেজি বিস্ফোরক জমা করা হয়েছে দিল্লির নাকের ডগায় ফরিদাবাদে এক হাই প্রোফাইল মেডিকেল কলেজ হাসপাতালে। অথচ ভারতের গুপ্তচর এবং গোয়েন্দা বাহিনী এক বিন্দুও কিছু জানতে পারল না। তারপর সেই তদন্ত কতদূর অগ্রসর হয়েছে আর কিছুই জানা যাচ্ছে না। টাকার পতন অবিশ্বাস্যভাবেই হয়ে চলেছে। মাত্র 12 বছর আগে $1 বিনিময় মূল্য ছিল 60 টাকা, আর এখন 90 টাকা ছাড়িয়ে গিয়েছে $1 মূল্য। 2001 থেকে 2013 সালের 12 বছরে কিন্তু বেড়েছিল মাত্র 13 টাকা। অথচ তারপরের 11 বছরে বেড়ে গেল 30 টাকা। আজ থেকে 12 বছর আগে 10 গ্রাম সোনার দাম ছিল 29,000 টাকা, মানে 24 ক্যারেট, আর এখন 1,30,000 টাকার বেশি। ভারতে দ্রুততম বৃদ্ধি হচ্ছে শিক্ষিত গ্র্যাজুয়েট সংখ্যা। 2025 সালের অক্টোবর মাসে গ্র্যাজুয়েটদের জন্য কাজের সুযোগ দেশে 9% কমে গিয়েছে। অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসের তুলনায় 2025 সালের অক্টোবরে কর্মসংস্থানের সুযোগ এক ধাক্কায় 9% কমে গিয়েছে। নকরি জব স্পিক এই সমীক্ষা করেছে। ফর্মাল জব অর্থাৎ অফিসে গিয়ে চাকরি 2025 সালে 7 মাস ধরে লাগাতার কমে গিয়েছে। সব মিলিয়ে 20%। গত 1 বছরে কর্মহীন গ্র্যাজুয়েটের সংখ্যা বেড়েছে 20 লক্ষ।
2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই সময়সীমায় যাকে পরিভাষায় বলা হয় এন্ট্রি লেভেল স্যালারি, অর্থাৎ বেসরকারি চাকরিতে ঢুকেই প্রথম যে বেতন অফার করা হয় সেটার গড় 20,000 থেকে 30,000 টাকায় আটকে রয়েছে। স্নাতক স্তরের এন্ট্রি লেভেল গড় বেতন এখন 14,000 টাকা। এই টাকা কিন্তু বাড়ছে না। ভারতের সিংহভাগ বেসরকারি চাকরিতে এখন বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ। ভারতে বিগত 10 বছরে সবথেকে দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে একটা বিশেষ জীবিকা, ল্যাপটপ ক্লাস চাকরি, অর্থাৎ যাদের চাকরি কিংবা জীবিকার প্রধান উপকরণ এবং মাধ্যম হলো ল্যাপটপ, এই সংখ্যা সর্বোচ্চ। আইটি, সফটওয়্যার, বিমা, ব্যাংকিং, ফিনান্স, ট্যাক্স, কনসালটেন্সি, অডিট, প্রসেস সার্ভিস ইত্যাদি আরও অসংখ্য। সব থেকে উদ্বেগজনক হলো এই ল্যাপটপ ক্লাস জব মার্কেট 2023 সাল থেকে দ্রুত নিম্নগামী। এই পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই আরও প্রবলভাবে আগ্রাসী থাবা বসানোয়। আচমকা একদিন সকাল থেকে দেখা গেল একটা এয়ারলাইন্সের শয়ে শয়ে ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে। কেউ বুঝতে পারছে না যে কেন হচ্ছে। হাজার হাজার ফ্লাইট বাতিল হলো অনায়াসে। অনিয়ম অনেক দিন ধরে চলেছে, এতদিন সরকার কিছুই করেনি। 4 দিন ধরে হাজার হাজার মানুষ গন্তব্যে যেতে পারল না, দেশ জুড়ে হাহাকার। 2020 সালে আচমকা লকডাউন হয়েছিল এবং হাজার হাজার পরিযায়ী শ্রমিক ট্রেন বাস না পেয়ে হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে ঘরে ফিরতে বাধ্য হয়েছিল। 2020 এবং 2025 দুটো ভিন্ন সামাজিক ক্লাসের এই চরম বিপদ থেকে যেটা বোঝা গেল সেটা হলো এই সরকার মোদি সরকার এরা ক্রাইসিস সামলাতে পারেই না, সেই শাসন নৈপুণ্য নেই। নোট বাতিলেও সেটা প্রমাণ হয়েছে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF কিছুদিন আগে বলল ভারতের জিডিপি বৃদ্ধি হার যে মাপকাঠিতে মাপা হয় সেটা সি গ্রেডের। সোজা কথায় সেটা সেরকম বিশ্বাসযোগ্য নয়, যে কথাটা একেবারে ভারতের জন্য তো চূড়ান্ত অপমান। কিন্তু কে গা করলো সে কথায়? বিশ্বের 200তম নগরীর নাম এখন দিল্লি, ভারতের রাজধানী। গোটা সরকার পার্লামেন্ট যেখানে বাস করে, দিনে 11টা সিগারেট খাওয়ার মতো দূষণ প্রতিদিন বুকে নিয়ে বাস করছে দিল্লিবাসী। দেশের রাজধানীতে 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত সময়সীমায় 2 লক্ষাধিক মানুষ সরকারি হাসপাতালগুলোতে এসেছিল শ্বাসকষ্টের রোগ নিয়ে। 30,000-এর বেশি এই রকম রোগীকে ভর্তি নিতে হয়েছিল। কিন্তু 2025 সালে দূষণ আরও বেড়ে গিয়েছে। মোদী সরকার নির্বিকার। ভারতের এমন কোনো শহর নেই যেখানে বর্ষাকালে বৃষ্টি হলে জলমগ্ন হবে না, অথচ সর্বত্র বেআইনিভাবে কনস্ট্রাকশন এবং বেদখল হয়েই চলেছে সরকারি এবং রাজনীতির মদতে। ভারতের এমন কোনো বৃহৎ শহর নেই যেখানে পথচারীদের জন্য নিশ্চিন্তে হেঁটে যাওয়ার সুগম ব্যবস্থা আছে। জীবনযাপনের প্রকৃতি, প্রাত্যহিক পরিষেবা, রাস্তায় বেরিয়ে নিশ্চিন্তে হাঁটা চলা, আয়ের নিশ্চয়তা সমস্ত কিছু দ্রুত কমে গিয়েছে। সাধারণ মানুষ প্রতিদিন কোণঠাসা হয়ে যাচ্ছে সর্বত্র, সব জায়গায়। বর্তমানে আরবান প্ল্যানিং নিয়ে সব থেকে বেশি আলোচনা হয় যে ভারতের নগর সভ্যতা কেন অবাসযোগ্য হয়ে যাচ্ছে। অসহিষ্ণুতা, অশিক্ষা, অসৌজন্য পাল্লা দিয়ে বেড়ে চলেছে সমাজে। বরং অপসংস্কৃতি এবং অশিক্ষাকে আজকাল সেলিব্রেট করা হচ্ছে। ধর্মাচরণ তো দ্বিগুণ তিনগুণ বেড়ে গিয়েছে, কিন্তু ধর্মের প্রকৃত শিক্ষা জীবনে প্রয়োগ করা ততোধিকই কমছে। আয় কমছে, সঞ্চয় কমছে। দেশের সর্বত্র কলেজগুলোতেও বহু ক্লাস ফাঁকা, ছাত্রছাত্রী নেই বহু ডিপার্টমেন্টে। আবার তখনই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভায় এক গরিব প্যাটিস বিক্রেতাকে মারধর করে কান ধরে ওঠবোস করায় গেরুয়া বাহিনী। লজ্জা নয়? এই যে প্রবণতাগুলো দেখা যাচ্ছে, এর একটাও কি একটা আধুনিক রাষ্ট্রের সামান্যতম আভাস দিচ্ছে? একটাও কি প্যারামিটার আমরা দেখতে পাই যা দেখে মনে করা যেতে পারে যে সত্যিই দেশ শিক্ষিত, আধুনিক, উন্নত রাষ্ট্র হতে চলেছে? চীন এবং আমেরিকার কথা ছেড়েই দিলাম, আগামীকাল ক্ষুদ্র দেশ তাইওয়ান যদি বলে যে সেমিকন্ডাক্টর সাপ্লাই করব না, গোটা বিশ্ব অর্থনীতি ধসে যাবে। ভারতের যখন উচিত ছিল সেমিকন্ডাক্টর, রেয়ার আর্থ মিনারেলস কিভাবে উৎপাদন বাড়ানো যায় সেদিকে নজর দেওয়া, সেখানে আমরা কি দেখছি চারিদিকে? কি নিয়ে আলোচনা হয়? আমিষ না নিরামিষ।
একটাও সোশ্যাল মিডিয়া তৈরি করতে পারেনি ভারত। সোশ্যাল মিডিয়া মানে সব কিছুই যেন আমেরিকার। একটাও নিজের ইমেল নেই, সব আমেরিকার। একটাও নিজস্ব দামি মোবাইল কোম্পানি নেই। এসব ছেড়ে কি নিয়ে আলোচনা হয়? না হিন্দু, মুসলমান, ধর্ম, মসজিদ, মন্দির এই সব নিয়ে আলোচনা হয়। কী লাভ হয়েছে এসব করে? নিছক ভোটে জেতা? একটা সময় প্রতিবেশী দেশগুলোকে অনেক পিছনে ফেলে ভারত পশ্চিমী দেশগুলোর সমকক্ষ হওয়ার পথে পা বাড়িয়েছিল, সফল হচ্ছিল। আজকের ভারত পিছনের দিকে হাঁটছে। এখন ভারত প্রাণপণে চেষ্টা করছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার হয়ে উঠতে, যাদের প্রধান পুঁজি হলো সামাজিক অস্থিরতা, কুশাসন, আর্থিক অব্যবস্থা, কর্মহীনতা, ধর্মীয় অসহিষ্ণুতা। সব মিলিয়ে 2025 সাল কিন্তু ভয়ঙ্কর বিপর্যয়ের ইঙ্গিত দিয়ে চলে যাচ্ছে। এখনো কি এটা নিয়ে ভাববো না আমরা? নতুন করে ভাবতে শিখবো না আমরা? এটাই আমাদের আজকের প্রতিবেদনের মূল বিষয়। একদম শেষে বলি, আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। আর মন্দ লেগে থাকলে অবশ্যই সঠিক তথ্য উপাত্ত সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন বা আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন। আমরা মাথা পেতে সেসব গ্রহণ করে প্রতিদিন খবর ইত্যাদি সংশোধন করে নেব। কিন্তু এর বিপরীতে গিয়ে অন্ধভক্তদের মতো কোনো রকম যুক্তি, তথ্য, পরিসংখ্যান ছাড়া অশ্লীল ভাষায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে কোনো মতেই কিন্তু সেগুলো বরদাস্ত করা হবে না। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।